অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ডক্টর মিজানুর রহমান এবং ডক্টর আসিফ নজরুল, আপনাদের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে আমরা একটু টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো দেখে আসব। সাত খুনের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তা রানা 7 দিনের রিমান্ডে, 3 কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেফতার না দেখানোয় পুলিশকে শোকজ। এবার বিএনপি নেতা হিরু হুমায়ুনকে গুমে তারেক সহ 5 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লায় মামলা, বেনাপোলে তুহিন অপহরণেও অভিযোগ র্যাবের বিরুদ্ধে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার, বললেন প্রধানমন্ত্রী। পরিবার, সমাজ ও দেশের স্বার্থে গঠনমূলক সমালোচনার পরামর্শ। কংগ্রেস ক্ষমতায় না আসায় সরকার নার্ভাস, মন্তব্য মির্জা ফখরুলের। মনে হয় ভারতে বিজেপি নয় বিএনপি জিতেছে, বললেন বাণিজ্যমন্ত্রী। রানাকে 7 দিনের রিমান্ড, সাইদ ও আরিফকে হত্যা মামলায় কেন গ্রেপ্তার নয়, আদালতের শোকজ। ভারতের নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ সরকার নার্ভাস, মন্তব্য মির্জা ফখরুলের। গণমাধ্যমের স্বাধীনতা দরকার, তবে এর সাথে কর্তব্য ও দায়িত্ববোধও থাকতে হবে, বললেন প্রধানমন্ত্রী। এবং আদালত নিয়ে অবমাননাকর বক্তব্যের দায়ে সাবেক সিইসি শামসুল হুদাকে হাইকোর্টে তলব, 3 জুন হাজির হবার নির্দেশ। আমরা দুটি টেলিভিশনের শিরোনাম দেখলাম, সংবাদ শিরোনাম দেখলাম, এবং আমাদের হাতে বেশ কয়েকটি পত্রিকা আছে। পত্রিকাগুলোর শিরোনাম আমরা টেলিভিশনের পর্দায় দেখাবো। প্রিয় দর্শক, আপনারা টেলিফোনে প্রশ্ন বা মতামত জানাতে পারবেন, এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন বা মতামত প্রত্যাশা করি। প্রশ্ন বা মতামত জানানোর সময় সংক্ষেপে জানাবেন, এই প্রত্যাশা রেখে আমরা মূল আলোচনায় যাই। আমরা বেশ কয়েকটি প্রসঙ্গ আছে আজকে আলোচনায়। নির্বাচন, ভারতের নির্বাচন হয়ে যাওয়ার পর থেকে এই আলোচনাটি, ভারত তো বটেই, সারা পৃথিবীর মিডিয়াতেই আসলে সংবাদটি অনেক গুরুত্ব দিয়ে আসছে। তবে তুলনামূলকভাবে বাংলাদেশের আলোচনাটি অন্যান্য জায়গার চেয়ে সম্ভবত একটি ভিন্নভাবে আলোচনা হচ্ছে। বিজয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট। বাংলাদেশে আলোচনার বিষয়বস্তু পরিণত হয়েছে যে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের ক্ষেত্রে কেমন হবে। তার প্রেক্ষিতে বাংলাদেশের দুটি বড় জোট বা দুটি বড় রাজনৈতিক দলের ভেতরে আমরা দেখছি এক ধরনের তর্ক বিতর্ক, বক্তব্য, পাল্টা বক্তব্য। এর প্রেক্ষিতেই বিএনপির পক্ষ থেকে বক্তব্য আছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য আছে। আমরা আপনাদের দুজনের কাছ থেকেই জানতে চাইব যে ভারতের নির্বাচন, স্বাভাবিকভাবে একটি নির্বাচন হয়ে যাওয়ার পরে পৃথিবীর অন্যান্য দেশ থেকে সেই দেশের বিজয়ীকে অভিনন্দন জানানো হয়, বাংলাদেশের থেকেও জানানো হয়েছে, কিন্তু তার বাইরে বাংলাদেশের রাজনীতিটা ভারতকে কেন্দ্র করে একটু আলাদা হয়ে যাচ্ছে কিনা, অনেক বেশি আমরা করে ফেলছি কিনা, তর্কটাকে একেবারে অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে কিনা। দুজনই শিক্ষক, আমরা জানতে চাই প্রথমে ডক্টর মিজানুর রহমান আপনার কাছে। অন্য দেশ কিভাবে প্রতিক্রিয়া করলো আর বাংলাদেশ কিভাবে করলো, বাংলাদেশের রাজনৈতিক দল, পার্থক্য তো অবশ্যই আছে। কারণ আমরা হলাম একদম নিকটতম প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী আরো আছে, আরো থাকলেও আসলে যারা মানে অনেক ভাবেই ব্যবসা বাণিজ্য এবং রাজনীতিক, আঞ্চলিক নিরাপত্তা বিভিন্নভাবে বাংলাদেশের সাথে যে সংশ্লিষ্টতা, সেটা নিশ্চয়ই অন্য অনেক দূরবর্তী দেশগুলোর সাথে নেই। আর রিয়েলিটি যেটা, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশের দুটো রাজনৈতিক দল থেকে যেটা দেখলাম যে খুব প্রতিযোগিতা, যে কে কাকে কথা বলা, তো হ্যাঁ, হতে পারে সেটা করুক। কারণ আমাদের যেটা করতেই হবে, ভারতের যেই সরকারই আসুক না কেন, প্রতিবেশী, প্রতিবেশীর প্রবলেমটা হচ্ছে আপনি আপনার বন্ধু পছন্দ করতে পারেন, পছন্দ না হলে বন্ধুত্ব ত্যাগ করতে পারেন, এবং স্ত্রীও ইচ্ছা করলে দ্বিতীয়বার তৃতীয়বার আরেকটা নিতে পারেন। কিন্তু ভৌগোলিকভাবে যে আপনার প্রতিবেশী, তাকে পছন্দ করার কোনো সুযোগ কিন্তু আপনার নাই। আপনার পছন্দ করে ওর সাথে থাকবো না এমন কোনো সুযোগ নাই কিন্তু আমার, সেখানে যেই ধরনের রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন। আমাদের মনে রাখতে হবে এই ভারতবর্ষের বর্তমান যে পররাষ্ট্র নীতি, আর এটার সাথে কিন্তু একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাউথ ইস্ট এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, ভারতের সাথে একদিকে একটা প্রতিদ্বন্দ্বিতা বা এক ধরনের অর্থাৎ কতটা প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দেশগুলোতে রাখবে, এটা একটা ভারতের সাথে প্রতিযোগিতা যেমন আছে, আবার পরোক্ষভাবে সহযোগিতার বিষয় আসছে দেখি আমরা। তো সেই ক্ষেত্রে আমাদের অবস্থান, হ্যাঁ, আমাদের অবস্থানের আগে বলি পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কি হবে, আফগানিস্তানের থেকে মার্কিন সৈন্যরা চলে গেলে সেখানে কি সম্পর্ক হবে। তো আমরা বিজেপি সরকার কিন্তু এই প্রথম আসলো না, আর বিজেপি থার্ড টাইম কিন্তু ক্ষমতায় আসলো।
বিজেপি সরকারের সাথে বাংলাদেশের সাথে সম্পর্কের কথা বাদ দেন, পাকিস্তানের সাথে যে সম্পর্ক, অনেক সময় পাকিস্তান বিরোধী সেন্টিমেন্ট বা ধর্মীয়, কারণ বিজেপি একটি ধর্মীয় দক্ষিণপন্থী দল। পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক থাকার বাংলাদেশের সঙ্গে কিন্তু না, না, অবশ্যই আমি বলছি, পাকিস্তান সীমান্তে কিন্তু ভারতীয়রা গুলি করে পাকিস্তানিদের হত্যা করে না, কিন্তু বাংলাদেশ না, 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 ওখানে কাশ্মীরে সারাক্ষণই গোলাগুলি চলতেছে, গুলি করে হত্যা করে না, গুলি করে মারার কাহিনী বহু আছে ওখানে। আমি যেটা বলতে চাচ্ছি যে সম্পর্কটা আমি বলছি পাকিস্তানের সাথে ভারতের যে মানে গুরুত্বপূর্ণ সম্পর্ক অথবা শত্রুভাবাপূর্ণ সম্পর্ক, সেই ক্ষেত্রেও দেখা গেছে বিজেপি সরকারের আমলেই বরং পাকিস্তানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বিজেপি সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের অনেকগুলো অমীমাংসিত সমস্যা কিন্তু বরং অকংগ্রেস সরকারের আমলেই কিন্তু আমাদের গঙ্গা সমাধান হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটাতে বাংলাদেশের একবারে উদ্বিগ্ন হয়ে যাওয়ার মতন কোনো ঘটনা নাই, কারণ এখানে আরো ভারতের আভ্যন্তরীণ রাজনীতির অনেক বিষয় আছে। আপনার কাছে আসবো আমি আবার ওই অমীমাংসিত যে বিষয়গুলোর কথা বলছেন সেই বিষয়গুলোর জায়গা নিয়ে যে প্রশ্নটি করলাম যে আমাদের এখানে আমি আপনার প্রশ্নটা বলেছি। হ্যাঁ, আমি বলি, আমার কাছে মনে হয় কি যে বিজেপি এর আগে 2 বার ক্ষমতায় ছিল, এবার 3rd টাইম আসলো। প্রথম আমাদের ডিস্টিংশনটা করতে হবে, এর আগে বিজেপি কোয়ালিশন সরকার করে ক্ষমতায় আসতে হয়েছিল, এবার বিজেপি প্রথম এককভাবে এসছে, এটা হচ্ছে একটা ডিফারেন্স। সেকেন্ড হচ্ছে এর আগে বিজেপি যখন ক্ষমতায় এসছে তখনও বিজেপিকে অনেকে বলতো এটা একটা রিজিওনাল দল, কতগুলো রিজনে খুবই ভালো করতো, কতগুলো রিজনে বিজেপির নাম নিশানা থাকতো না। এবার বিজেপি একটা সর্বভারতীয় দল হিসেবে আবির্ভূত হয়েছে। আপনি জানেন বিহারের মতো জায়গা, উড়িষ্যার মতো জায়গাতে কি হয়েছে, যেখানে কোনোদিন বিজেপির জায়গা ছিল না, সেখানে কথা পশ্চিমবঙ্গে 2টি আসন পেলেও ভোট পেয়েছে প্রায় 17%। অনেক কিছু পশ্চিমবঙ্গে তাদের এলাই যে আছে তারাই আপনার জিতেছে। যাই হোক, এখন এই কোয়ালিটির ডিফারেন্সটা কেন ইম্পর্টেন্ট এই কারণে যে বিজেপি এখন ডিসাইসিভলি একাই তার বিদেশ নীতি, অভ্যন্তরীণ নীতি, বাংলাদেশ নীতি নির্ধারণ করতে পারবে। এখানে বিজেপির উপর প্রেশার তৈরি করার জন্য আর কেউ না, কারো ক্ষমতাই নাই, এখন বিজেপি একাই পারবে এটা। এখন আপনি এটা খেয়াল করে দেখেন, যখন বিজেপি ক্ষমতা এসেছে, আজকে তোফায়েল আহমেদ খুবই ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছেন যে দেখে মনে হচ্ছে ভারতে বিজেপি না বিএনপি জিতেছে। আচ্ছা, এই কমেন্টটা কেন করেছেন উনি? অনেকে একটা জিনিস বুঝতে পারে না যে বিজেপি আসাতে যে মানে বিএনপি কেন খুশি হয়, আওয়ামী লীগ কেন অস্বস্তিতে ভুগে, এটা কিন্তু রিজন আছে। 1 নম্বর রিজন হচ্ছে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হচ্ছে ঐতিহাসিক। দেশের স্বাধীনতা যুদ্ধ যখন হচ্ছিল, দেশে যখন স্বাধীনতা পরীক্ষিত না ঐতিহাসিক, দেশের স্বাধীনতা যুদ্ধ যখন ছিল তখন কংগ্রেস গভর্নমেন্টে ছিল, কংগ্রেস যখন ছিল ওই ইতিহাসের সাথে জড়িত এই রিলেশনটা। ফলে আপনি যখন ভারতে যাবেন, আমি গুজরাল সাহেবকে বলতে শুনেছি যে অবশ্যই আমরা বঙ্গবন্ধুর কন্যাকে নিজেদের সন্তানের মতো মনে করি এবং পার্সোনাল রিলেশন ম্যাটার করে। গুজরাল আমাকে নিজে বলেছে ইন্টারভিউর সময়, একটা আমি যখন গোয়াতে গিয়েছিলাম। আরেকটা রিলেশন হচ্ছে আদর্শগত। কংগ্রেস এবং আওয়ামী লীগ দুইটাই আপনার সেকুলার পলিটিক্স করে, কতটুকু বিশ্বাস করে এটা অন্য কথা, সেকুলার পলিটিক্স করে। 3rd রিজন হচ্ছে দুইটাই স্বাধীনতা, দেশের স্বাধীনতা এনে দিয়েছি এই সেন্টিমেন্টটা খুব ভালোভাবে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করে। ভয়াবহ একটা নৈকট্য আছে, এই 3টা নৈকট্যের একটাও বিজেপির সাথে আওয়ামী লীগের নাই। বরং বিজেপির সাথে আওয়ামী লীগের যে অস্বস্তিকর সম্পর্ক, সেটা আপনি কিছুদিন আগে একটা মন্ত্রিসভাতে একটা কমেন্টে আমাদের প্রধানমন্ত্রী একটা কমেন্ট করেছিলেন, যেখানে যেটা আমি প্রথম আলোতে পড়েছি, মনে হয় না খুব স্বস্তিকর। এবং যেই এগ্রেসিভলি কংগ্রেস সরকার আওয়ামী লীগের এই সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে, পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিয়ে সরাসরি ইন্টারভিন করেছে যাতে এরশাদ নির্বাচনে অংশ নেয় এবং ইলেকশনটা যেন হয়, যেখানে সারা বহির্বিশ্ব এটাকে রিজেক্ট করছে, এটা ভেরি ক্লিয়ার যে কংগ্রেস প্রচণ্ডভাবে চেয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। এখানে প্রকৃত গণতন্ত্র আসলো নাকি নির্বাচন হলো কিছুই তাদের যায় আসে না। এই ঐতিহাসিক কারণগুলোর কারণে কংগ্রেস এতটা ডেসপারেটলি চেয়েছে। বিজেপির এইভাবে ডেসপারেটলি চাওয়ার কোনো কারণ নাই। এখন আপনার ফরেন রিলেশন ক্ষেত্রে এটা কেন ইম্পর্টেন্ট, আমরা একটা জিনিস জানি যে আমেরিকা এবং ইউরোপ 5 জানুয়ারি ইলেকশন নিয়ে হ্যাপি না, কিন্তু ভারত এত এগ্রেসিভলি হ্যাপি এবং ভারত এত প্রচণ্ডভাবে 5 জানুয়ারি ইলেকশনে ক্রেডিবিলিটি রাখতে চায় যে এটা হচ্ছে ভারতের সাথে পশ্চিমা বিশ্বের একটা দূরত্ব ছিল। এই দূরত্ব কি মোদি রাখবে? আমার মনে হয় না রাখবে। মোদি কিন্তু ন্যাচারালি আওয়ামী লীগের প্রতি প্রথম দিন থেকে হোস্টাইল হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু মোদি আপনার মনমোহন সিং বা প্রণবের মতো ডেসপারেটলি আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় রাখতেই হবে, এটা ভাবার তার কোনো কারণই নাই। কারণ সে একটা ধর্মপন্থী দল, তার জন্য খুব স্বস্তিকর হবে তার প্রতিবেশী রাষ্ট্রে যদি ধর্মপন্থী দল থাকে। কারণ এই দেশে যদি ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হয় তাহলে তার পলিটিক্সটা জাস্টিফাইড হয় ভারতে। এই দেশে যদি সেকুলারিজম থাকে তাহলে তো তার পলিটিক্সটা জাস্টিফাইড হয় না। ফলে বিভিন্ন কারণে বিএনপির খুশি বোধ করার কারণ আছে, কিন্তু বিজেপি বিএনপিকে ক্ষমতা নিয়ে আসবে এই চিন্তা যদি করে তারা খুবই ভুল করবে। বিজেপি আওয়ামী লীগের প্রতি হোস্টাইল আচরণ করবে না, কিন্তু ডেসপারেটলি আওয়ামী লীগকে ব্যাক করার চেষ্টা করবে না। আপনি কি না, আমি যেটা সেটা তো তোফায়েল আহমেদের সাহেবের যে বক্তব্য, এটার একটা ব্যাখ্যা আসলো, কিন্তু তারটা ওইটাই বরং শেষের দিকটাই সত্য
কারণ বিজেপি দক্ষিণপন্থী, এটা আসলে আরএসএস থেকে আসা এই মোদী, নরেন্দ্র মোদী এখন চরম মৌলবাদী। আমাদের শিবির, ছাত্র শিবির জাতীয় ক্যাডার ভিত্তিক সংগঠন করা, তো শিবির এবং বিএনপির মধ্যে যেরকম একটা সম্পর্ক, তো তারা মনে করে যে এই ধর্মভিত্তিক রাজনীতির একটা উত্থান যেহেতু ভারতে হয়েছে, তো এখানেও ধর্মভিত্তিক রাজনীতির উত্থান হবে। আর বিএনপি ভরসা কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতি এবং ওই ক্যাডাররা, যে আরএসএস এর ক্যাডার আর শিবিরের ক্যাডার ভিত্তিক। আমরা তো বিএনপির 2013 সালের পুরো আন্দোলনটা দেখলাম, ওই আরএসএস আর এখানে আরএসএস এর প্রতিপক্ষ শিবির, ছাত্র শিবিরের প্রতিপক্ষ, অতএব তাদের উপর আরো ভরসা করা যায়। এইটাই, এই জন্য বিএনপি হয়তো উৎফুল্ল হতে পারে। মানে বিজেপির চাও কি এই রকমই হতে পারে? আমি 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 মনে করি না। আমি মনে করি সেটা হচ্ছে যে এটা তো একটা তো ধর্মীয় দক্ষিণপন্থী, এটা তো আছেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইবারের ভারতের নির্বাচনের কর্পোরেট যে বিজনেস হাউসগুলো আছে, আজকে পেপারেও এগুলো বিভিন্নভাবে আসছে, মানে 5 লক্ষ কোটি টাকা, অর্থাৎ বাংলাদেশ সরকারের 1 বছরের বাজেটের প্রায় দ্বিগুণ। আমাদের 2.5 লক্ষ কোটি টাকার বাজেট হতে যাচ্ছে, তো এই বাংলাদেশ সরকার টোটাল বাজেটের দ্বিগুণ টাকা শুধু কর্পোরেট হাউসগুলো খরচ করছে। এখন এই কর্পোরেট বিজনেস হাউসগুলো যখন এত টাকা খরচ করছে, তারা কখনোই ভারতের অভ্যন্তরীণ যে রাজনীতি, এটা খুব ডিস্টেবিলাইজড হয়ে যাক। কারণ আপনি ভোটার হিসাবে এখনো কিন্তু সেকুলারপন্থীরা একবার নিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের স্ক্যাটার্ড হয়ে গেছে, ভোট ভাগাভাগি হয়ে গেছে। উত্তরপ্রদেশে যেসব দলগুলো দীর্ঘদিন মায়াবতী থেকে আরম্ভ করে এবং বিহারে, এগুলো সবগুলোরই অবস্থা, শুধু কংগ্রেসের অবস্থা খারাপ হয়েছে তা না। যেসব দলগুলো উত্তরপ্রদেশে গত 20 বছর যাবত ডমিনেট করছিল, সেগুলোর অবস্থাও খারাপ হয়েছে, ঠিক আছে? তো সেখানে যেটা হবে, আমার কেন জানি মনে হয় যে এই পুঁজি যারা লগ্নি করেছে, তারা চাইবে একটা স্টেবল অবস্থা। সেখানে ভারতে প্রতিবেশীদের সাথে ব্যবসা বাণিজ্যের বিষয়টা অবশ্যই আসবে, কারণ আমাদের ভারতের বিরাট একটা ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশের সাথে জড়িত আছে, এবং কোনো অবস্থাতেই বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থা, ডিস্টেবিলাইজ সৃষ্টি হোক, ওই যারা 5 লক্ষ কোটি টাকা খরচ করছে তারা এটা চাইবে না। কিন্তু আপনি যে কথাটি বলছিলেন যে অমীমাংসিত যে বিষয়গুলো আছে, সেই অমীমাংসিত বিষয়গুলো কংগ্রেসের সময়ও মীমাংসিত হয়নি, কিন্তু দেখা গেছে যে কংগ্রেস এক ধরনের চেষ্টা করেছে, কিন্তু সীমান্ত বিরোধ সহ জমির হিসাবের যে ব্যাপারগুলো আছে, বিজেপি তো সেই সময়ও এগুলোর বিরোধিতাই করেছে। সেই ক্ষেত্রে এখন কি আপনি মনে করছেন যে বিজেপি এখন উদ্যোগী হয়ে সমাধানগুলো করবে? জিনিস আছে হয় কি, এগুলাকে আমি রাজনৈতিক পদ্য বলি। এই যেসব কথাবার্তা এবার পশ্চিমবঙ্গের এসে মোদি বলে গেছিল যে বাংলাদেশ থেকে আগত বা বাঙালি যারা আসছে তাদেরকে ফেরত যেতে হবে, তাদেরকে লোটা কম্বল রেডি রাখতে বলছে। তো এই জিনিসগুলো একেবারেই বলছি পলিটিক্যাল ইলেকশনের আগে বক্তব্য। এখন বিষয় যেগুলো, এটা তো মূল বিষয় না, আমি বলছি যে এই বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে কথাগুলো ইলেকশনের আগে বলে, আর একটা দল যখন নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, তখন এটা অতটা, কারণ সীমান্ত সমস্যা, এই কথাগুলো অনেকগুলো ভোট পাওয়ার জন্য বলেছিল, কিন্তু দেখা গেছে এগুলোতে ভোট আসেনি। তিস্তা চুক্তি বা অভিন্ন নদীর যে সমস্যাগুলো আছে, সীমান্তের যে সমস্যাগুলো আছে, আপনি মনে করছেন যে কংগ্রেসের চেয়ে বিজেপি অনেক বেশি উদ্যমী হয়ে, কংগ্রেসের হয়তো পুরো সংখ্যাগরিষ্ঠতা ছিল না, যে কারণে তারা করতে পারে না? সেটা যদি এখন এককভাবে বিজেপি শাসনতন্ত্র সংবিধান, আপনি কতটা আশাবাদী? আপনার ব্যাখ্যা কি? আমি আশাবাদী এই জন্য যে যদিও ঐতিহাসিকভাবে আমাদের আসিফ নজরুল বলছে যে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক, স্বাধীনতা যুদ্ধ এবং এটা জানি আমরা, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির দিক থেকে যদি আমাদের সবচেয়ে ভারতের সাথে বিগত বছরগুলোতে সবচেয়ে বড় গঙ্গা চুক্তি কিন্তু ইয়ার সাথে হয়নি, কংগ্রেস সরকারের আমলে হয়নি। তখন জ্যোতি বসু নামক একজন মানুষ ছিল। না, সেটাই বলছি, এখন তো জ্যোতি বসু নেই। না, আমি বলি সেই এখন মমতা আছেন, মমতা তো তিস্তা চুক্তির পক্ষের না। এখন মমতা প্রতিকূল অবস্থা তো অনেকগুলো আছে, এগুলো অনেক পরিবর্তন। আমি একটা দর্শকের ফোন নেব। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি বলুন। আমি নজরুল ইসলাম, আসিফ নজরুল স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। বলুন, উনি শুনছেন। যে আপনার কাছে প্রশ্ন হলো যে আমরা যে টক শো দেখি বা আপনারা যে আলোচনা করে সুদীজন যারা আছেন, বর্তমান সরকার মূল্যায়ন করতেছে না, এটা বেনিফিট কোথায়? জি, আপনাকে অনেক ধন্যবাদ। এটি কিন্তু আলোচনার মাঝে এখনো বলতে চাইলে সংক্ষেপে বলা যে এটি কিন্তু শুধু, আমি মূল প্রসঙ্গে নিয়ে একটু কথা বলতে পারবো, কারণ আপনি অনেকক্ষণ আমাকে সুযোগ দিচ্ছিলেন না। জি, এখন সুযোগ পাবে। এটা হয় কি যে আপনি যে প্রসঙ্গটা টেনেছেন, এই প্রসঙ্গটা অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কোনো রকম আলোচনা আগাবে কিনা, এটা তো খুবই সিরিয়াস একটা ব্যাপার। হ্যাঁ, আমার মনে হয় এখানে আলোচনা আগানোর কোনো রকম কোনো স্কোপ নাই, কোনো রকম স্কোপ নাই।
যদি কিছু আগায়, ধরেন সীমান্তে হয়তো সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে, বিজেপি যদি স্মার্টলি ডিল করে তাহলে পুরাপুরি কাটাতারে বেড়া দিয়ে দিবে, এমন একটা পদ্ধতি করে বাংলাদেশকে ওই সাইডে যেতেই পারবে না, যেন কিলিং যেন না করতে হয়। কিন্তু অন্যান্য যে বিষয় আছে যে নদীর পানিটা নিয়ে, এগুলি বাংলাদেশে পাওয়ার কোনো রকম কোনো চান্স নাই। এখনকার রিয়ালিটি হচ্ছে বরং বিজেপি আপনার ওই আন্তঃনদী যে প্রকল্প এগুলি তাদের ব্রেন চাইল্ড ছিল। এখন বাংলাদেশের সাথে যে অমীমাংসিত রাষ্ট্রের যে সম্পর্ক, এটা গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হবে না। একটা জায়গায় পরিবর্তন হতে পারে, আমি মনে করি বিজেপি ক্ষমতায় থাকাকালে যদি বিজেপি বড় ধরনের কোনো বিপর্যয়ের মুখে পড়ে, যেটাতে সরকারের পতন হয়ে যাবে এরকম একটা অবস্থা, তখন তারা ডেলিভারিটলি কিছু সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তখন তারা ধর্মীয় ইস্যুটাকে খুব বড় করে তুলবে। কারণ তাদেরকে জনপ্রিয়তা রিগেইন করার মতো ক্রাইসিসে যখন পড়তে হবে, তখন তারা ওই ধরনের স্টেপস নেবে। এটার সম্ভাবনা কেন বলছেন আপনি? বিজেপিতে এককভাবে খুব বড় শক্তি নিয়ে এককভাবে এসেছে। খুব বড় শক্তির খুব দ্রুত জনপ্রিয়তা হারিয়ে ফেলে এরকম বহু উদাহরণ আছে না? আছে, জি। ফলে হয় কি, যেহেতু তারা এককভাবে অনেক বড় আসন নিয়ে এসেছে, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, এত বেশি, ফলে তাদের ফেইল করার চান্সও থাকে। এবং আমরা ভারত উপমহাদেশের ইতিহাসে দেখেছি, যত দেশে 2/3 মেজরিটি নিয়ে যে দলই এসছে, কোনো দল কোনো ভালো পরিণতি ভোগ করে নাই। ইন্ডিয়াতেও এরকম ইতিহাস রয়েছে। কাজে এই প্রত্যাশা যদি খুব দ্রুত মিটে যায়, যেমন স্যার একটা কথা বললো, বহুজাতিক কোম্পানি পিছন থেকে ব্যাক করেছে। বহুজাতিক কোম্পানি উন্নয়নের যে ডেফিনেশন দেয় আর মোদি উন্নয়নের যে ডেফিনেশন ভারতের জনগণকে দিয়েছে, দুটা কমপ্লিটলি ডিফারেন্ট। এই ক্ল্যাশটা যখন হবে, যখন তৃণমূল পর্যায়ে মানুষ দেখবে উন্নয়ন বলতে আসলে শহরে চোখ ধাঁধানো শুধু উন্নয়ন হচ্ছে, তাদের অবস্থা উন্নয়ন হচ্ছে না, খুব দ্রুত সে জনপ্রিয়তা হারিয়ে ফেলতে পারে। তখন জনপ্রিয়তা রিগেইন করার জন্য এই বাবরি মসজিদ টাইপের ইস্যুগুলোকে ইউজ করা হতে পারে, তখন বাংলাদেশের জন্য সিরিয়াস ক্রাইসিস দেখা দিতে পারে। আপনি একবারে না করে দিচ্ছেন যে অমীমাংসিত বিষয়, নদী বা পানি কেন্দ্রিক অমীমাংসিত বিষয়, সীমান্ত কেন্দ্রিক অমীমাংসিত বিষয়, কেন এতটা নেতিবাচক কেন বলছেন? কারণ বিজেপি আগের থেকে ক্লিয়ারলি বলেছে তারা যে সীমান্ত চুক্তি আছে। স্যার যেটা বলছেন সেটা তো রাজনৈতিক বক্তব্যের কথা না, বলছেন। রাজনৈতিক বক্তব্য না, এটা ভোটের রাজনীতি না। রাজনৈতিক বক্তব্য হচ্ছে ওইটা যখন বলেছে বাংলাদেশিদেরকে সবাইকে ফেরত পাঠাবো, এটা রাজনৈতিক বক্তব্য। যখন আপনার ছিটমহল হস্তান্তর, অপদখলীয় জমি হস্তান্তর কথা হয়েছে, তখন বিজেপি পার্টি ওয়াইজ, তখন ইলেকশন ছিল না, বহু আগের ঘটনা, এটা 1 বছর 1.5 বছর 2 বছর আগের ঘটনা। বলেছে বাংলাদেশ এত 1000 একর পরিমাণ বেশি জমি পাবে, এটা আমরা কোনো মতেই দিব না, নদীর পানি এটা দিব না। এটা বিজেপি খুব এগ্রেসিভলি জাতীয়তাবাদী পলিটিক্স করে। বিজেপি এগ্রেসিভলি জাতীয়তাবাদী পলিটিক্স করে বাংলাদেশের মতো একটা দুর্বল রাজনৈতিক শক্তির দেশ, যেই দেশে আওয়ামী লীগ আর বিএনপি সারাদিন মারামারি করতে করতে দেশকে 2 টুকরা করে ফেলেছে, যেই দেশে সরকার একটা শক্তিহীন, একটা প্রায় পদলেহিক সরকার ভারতের, সেই সরকারের জন্য এত কিছু খুলে দিবে, এটা অসম্ভব ঘটনা, প্রশ্নই আসে না। একদম বাংলাদেশের সাথে এই সমস্ত অমীমাংসিত বিষয় আলোচনা এক চুল আগানোর কোনো প্রশ্ন আসে না। শুধু সীমান্তে হত্যাকাণ্ড কিছুটা কমে আসতে পারে, বাণিজ্যের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু নদীর পানি অপদখলীয় জমি দিয়ে দেওয়া, বাংলাদেশের ক্ষেত্রে যে অমীমাংসিত বিষয়গুলোর কথা বলি, সেই এই যে আপনি যে কথাগুলো বলছেন যে হবে না, এগুলোই তো আসলে আমাদের মূল সমস্যা। জি, মূল সমস্যার সমাধান হবে না। বাংলাদেশের অনুকূলে মূল সমস্যার কোনো সমাধান হবে না, হওয়ার কোনো কারণ নাই। কখন হতো, যদি বাংলাদেশে একটা শক্তিশালী সরকার থাকতো, এবং সেই শক্তিশালী সরকার যদি নদীর পানি হোক বা আপনার বাণিজ্য ক্ষেত্রে হোক, সেখানে যদি একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারতো, যদি নরেন্দ্র মোদীর সামনে জিনিসটা ক্লিয়ার হতো, বাংলাদেশ অ্যাজ এ হোল প্রচণ্ডভাবে তিস্তার পানি চাচ্ছে, অ্যাজ এ হোল প্রচণ্ডভাবে অপদখলীয় জমি ফেরত চাচ্ছে, ছিটমহল ফেরত চাচ্ছে, সীমান্তে হত্যার ব্যাপারে বাংলাদেশ অ্যাজ এ হোল প্রচণ্ডভাবে ক্ষুব্ধ, কিন্তু এখানে হবে না। আমি 1 মিনিট আসছি আপনার কাছে, আমি আপনার বক্তব্য নিব। এখানে ভারতেরও তো অনেকগুলো স্বার্থ আছে, ভারত ট্রানজিট চায়, ভারত এখান দিয়ে বিদ্যুৎ করিডোর চায়, ভারত আরো অনেক কিছু চায়। তো সেক্ষেত্রে বাংলাদেশ যদি ভারত কিছুই না দেয়, বাংলাদেশ সরকারও যদি বলে যে আমরাও এই কাজগুলো করব না, দিব না, তো সেক্ষেত্রে হবে না। বাংলাদেশ সরকার এখন যেই পর্যায়ে চলে গেছে, আমার আশঙ্কা হচ্ছে বাংলাদেশ সরকার শুধু এটাই চাবে যে আমাদের ক্ষমতায় রাখো, কিছু দিতে হবে না। এই আশঙ্কা সমাজে রয়েছে যে দেশের ভিতর রাজনৈতিক তিক্ততা এমন জায়গায় গেছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি এইটুকু নিশ্চয়তা পায় যে বিজেপি তাদেরকে ক্ষমতায় রাখার চেষ্টা করবে কংগ্রেসের মতো, তাহলে কিছু না দিলেও কোনো অসুবিধা নাই। না, আমি একটু আসিফ নজরুল, আমরা আপনার কথা দিয়ে এই প্রসঙ্গ পরিবর্তন করি। যেটা বলতেছে যে একটা একেবারে জাতীয় ঐক্য শক্তিশালী মানে কি সামরিকভাবে নাকি, আর অন্য কোন ভাবে শক্তিশালী হলে ভারত নরেন্দ্র মোদী ভয় পায় বাংলাদেশকে পানি দিয়ে দিবে, ভয় পাওয়ার ব্যাপার না, তাহলে তো জিনিসটা রাজনৈতিক ঐক্যমত 100 বার হলেও যদি নরেন্দ্র মোদী যদি না দেয়, আপনি কি
করবেন সেটা আমাকে বলেন দেখি। হ্যাঁ, বলতেছি কি আমি, করবেন? দাঁড়ান, বলতেছি আমি। একটু মাথালে কি হ্যাঁ, হবে? কি করবেন আপনি বলবেন, বলি। হ্যাঁ। ধরেন আপনি একটা ইমাজিনারি অবস্থা দেখেন, বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি মিলে একটা জাতীয় কনভেনশন করে বললো তিস্তা নদীর প্রশ্নে কোনো রকম ছাড় আমরা দিব না। হ্যাঁ, দিব না। ধরেন আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে প্রসেশন করে নদীর অভিমুখে গেল, হ্যাঁ। এটা বিরাট একটা ইন্টারন্যাশনাল নিউজ হবে। হ্যাঁ। এবং ভারতে নরেন্দ্র মোদী হোক আর ভারতে হিটলারই ক্ষমতায় আসুক, 16 কোটি লোকের একটা দেশ সম্মিলিতভাবে ক্ষেপে আছে, এটা কোনো দেশ afford অথবা করতে যদি পারবে না। দুই দল এক হয়ে এটাও হতে পারে কিনা এই যে ইস্যুগুলাতে। ভারতের যে স্বার্থ আছে, এই ভারত যদি আমাদের এক্স্যাক্টলি না দেয় আমরা দিব না, আমরা দিব না। সেটা আমি বলি, সেটা সেই কূটনৈতিক চাপ, স্যার, কূটনৈতিক চাপ। ওইটা আমি আমার মনে হয় তিস্তার পানি আমাদের পেতে হবে, এই ব্যাপারে জাতীয় ঐক্যমতের কোনো অভাব নেই। এটা বিএনপিও চায়, জামাতও চায়, আওয়ামী লীগও চায়। এটা নিয়ে স্যার, নতুন করে সম্মিলিতভাবে বলতে হবে। সম্মিলিতভাবে সবাই বলে গলা ফাটিয়ে বলা। আরেকটা হতে পারে যে পানি না দিলে আমরা যুদ্ধ করবো, এরকম ঐক্য কি চান আপনি? না, আমার গলা বক্তব্য ফাটায় হচ্ছে বললে অসুবিধা কি? সব একসাথে? গলা ফাটায় বললে পানি একসাথে আসতে যাবে আমি বললে? বিশ্বাস করি না। গলা ফাটতে পারে পানির অভাবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে কি করলে পানি আমি আসবে? বলছি ভারতের নিজের স্বার্থের কারণে অনেকগুলো ব্যাপারেই তাদের মীমাংসা করতে হবে। কারণ ভারতের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে তাদের নিরাপত্তা। তাদের নিরাপত্তা এই অর্থে যে এই নর্থ ইস্টার্ন সেই কাজটা আমরা করেছি। হ্যাঁ, না সেই কাজ তো ভারতকে সহযোগিতা যতটা দেয়ার, হ্যাঁ, পুরোটাই আমরা হ্যাঁ, দিয়েছি। কিন্তু যখন দেখা যাবে যে ভারত কোনোভাবে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আরো অবনতি হচ্ছে, যেটা আসিফ নজরুল আশঙ্কা করছে। কারণ এক পর্যায়ে বিভিন্ন সময় সামরিক সরকাররা এই কাজটা করতো, পাকিস্তানেও তাই। পাকিস্তানে যখন বছরের পর বছর সামরিক শাসন চলে, তো এক পর্যায়ে গিয়ে ওই আমরা তো সেই পর্যায়টা পার হয়ে এসেছি। কাশ্মীরের যুদ্ধ আমরা তো বাদিয়ে সেই দেয়। পর্যায়টা পার হয়ে তো এসেছি। এই পর্যায়ে আমি বলছি ভারত তার নিজের স্বার্থেই, বাংলাদেশের স্বার্থে, ব্যবসায়িক এবং বহু রাজনৈতিক স্বার্থেই বাংলাদেশকে অনেকগুলা ছাড় তার দিতে হবে। এছাড়া ভারতের কোনো উপায় নেই। জি, আমরা একজন দর্শক আছেন আমাদের। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা ক্যান্ডারিয়া থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমি আসিফ নজরুল স্যারের কাছে একটি প্রশ্ন করতাম। বলেন। হ্যাঁ, আমি বলছি যে ভারতে বিজেপি ক্ষমতায় গেছে। আমরা জানি বিজেপি একটি সাম্প্রদায়িক দল। তো এবং অনেকগুলো বিতর্কিত মন্তব্য ইতিমধ্যে বিজেপি প্রধান যে নরেন্দ্র মোদী করে ফেলেছেন। তা বিএনপির এত খুশি হওয়ার কি আছে? বিএনপি কি একটি সাম্প্রদায়িক দলকে বা জামাতের সাথে থেকে সাম্প্রদায়িক দল হিসেবে পরিণত হয়ে গেছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এটাই আমার জি, আসিফ নজরুল সংক্ষেপে। আপনি ধরেন বিএনপি তো খুশি হয়েছে কেন প্রশ্ন করেছেন, আমার তো এটাও প্রশ্ন হচ্ছে সরকার এত খুশি হয়েছে কেন? কারণ সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই নতুন সরকারের সাথে কাজ করার জন্য। কংগ্রেচুলেশন জানানো যেতে পারে, এত অধীর আগ্রহের কারণ কি? এটা তো এরকমও তো প্রশ্ন আসতে পারে। বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ তারা খুব দুর্বল ব্যক্তিত্বের রাজনৈতিক দলে পরিণত হয়েছে নিজেদের বিরোধের কারণে। ফলে একটা এত বড় ফরেন পাওয়ার নতুন একটা ক্ষমতা আসছে, তাকে কিভাবে ডিল করবে এটা বুঝতে পারছে না। বিএনপি যেই রোলটা রাখছে, আওয়ামী লীগ যে রোলটা রাখছে নরেন্দ্র মোদীর বিজয়ের পরে, দুইটাই নিন্দাজনক একটা ব্যাপার। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আমার কংগ্রেসের জন্য একটা জিনিস খুবই মানে হাস্যকর লাগে, যে মানে খুবই ট্র্যাজিক, এটাকে একটা ব্ল্যাক হিউমার বলতে পারেন। কংগ্রেস যখন ক্ষমতায় আছে তখন বাংলাদেশে ধর্মপন্থী বা সাম্প্রদায়িক দল ক্ষমতা আসতে পারে এই আশঙ্কায় তাদের লোকজন এখানে এসে মাথা কুটে মরল। আর তোমার দেশে যে এত বড় সাম্প্রদায়িক, এত বড় ধর্মশ্রয়ী দল ক্ষমতা আসছে, সেটা তো তুমি কিছুই রেজিস্ট করতে পারলা না। রেজিস্ট করতে গিয়ে কংগ্রেস স্মরণকালের ইতিহাসে জীবনে 100-র কম আসন পায় নাই, কারণ 50-এর কম আসন পেয়েছে, এবং বিরোধী দল হতে পারেনি, সেই জায়গায় চলে গেছে। তো এটাই ট্র্যাজিক ব্যাপার, এবং এটাই কংগ্রেস নেতৃবৃন্দকে বাংলাদেশের জিজ্ঞেস করা উচিত। তো তুমি বাংলাদেশে তোমার বর্ণনা মতে যারা অ্যান্টি সেকুলার ফোর্স, তাদের ঠেকানোর জন্য জীবন দিয়ে দিলা, তোমার দেশে তুমি কিছু করতে পারলা না। কিন্তু আমি এক সেকেন্ড বলি যে এইটা, এই যে শুভেচ্ছা জানানো, অভিনন্দন জানানো, এটা মোটেই আমি বাড়াবাড়ি মনে করি না। এটা একটা নেহাতি সৌজন্য। যে আমেরিকা নরেন্দ্র মোদী 2005 সালে ভিসা বন্ধ করে দিয়েছিল, সেই আমেরিকাও কিন্তু অভিনন্দন জানিয়েছে। আর যে কোনো সরকারের সাথে কাজ করার জন্য যারা 5ই জানুয়ারি নির্বাচনের ব্যাপারে বিরোধিতা করেছিল, এবং যেটা আসিফ নজরুলের ভাষায় ওই একটা ইউরোপিয়ান আমেরিকান কোনোভাবে এই নির্বাচন সমর্থন করে নাই, তারাও কিন্তু নির্বাচনের পরে বলছে আমরা অধীর আগ্রহে এই সরকারের সাথে কাজ করার জন্য আমরা কাজ করব। এটা এমন কোন এটাই কূটনৈতিক সৌজন্য, এবং এটা বলাই স্বাভাবিক। আর যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন এই হবু প্রধানমন্ত্রী 2 দিন পরে যে শপথ দিবে, তার সাথে যখন কথা বলবেন, এটা বলাই স্বাভাবিক যে আপনি আমাদের দেশে বেড়াতে আসবেন। এটা বলাই মোটেই সৌজন্যের কিছু ঘাটতি হয়নি। এটা বাড়াবাড়ি আমি মোটেই মনে করি না। এবং বিএনপি যে শুভেচ্ছা জানিয়েছে, এটাও আমাদের সঙ্গে সম্ভবত আরেকজন দর্শক আছেন। দর্শক কি আছেন আমাদের সঙ্গে? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি মতিঝিল ঢাকা থেকে বলছি, হানিফ আমার নাম। জি বলুন।
আমার দুইটা প্রশ্ন আমি দ্রুতই করবো। খুব প্রথম সংক্ষেপে। প্রশ্নটা হলো আমার স্যার সরাসরি ডক্টর মিজানুর রহমান স্যারের কাছে, আমি ওনার ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় ছিলাম। ওনার কাছে আমার প্রশ্ন, স্যার বললেন যে বিএনপি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি নেত্রী বা তার দলের নেতারা কয়বার বলেন যে আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, বা আমরা ধর্মের বিরুদ্ধে আইন পাস করবো না যদি যাই ক্ষমতায় যাই, তারপরে নির্বাচনের আগে বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি করুন। করেন। এখন তাহলে ধর্মভিত্তিক দলটা কে? জি, স্যার, আর আসিফ নজরুল স্যারের কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশের আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহচর আপনার ভারতের কংগ্রেস 543টার মধ্যে মাত্র 44টা পাইছে, হিসাব করলে 8% আসন হয়। তাহলে বাংলাদেশের আওয়ামী লীগ কি যদি এখন নিরপেক্ষ একটা নির্বাচন হয় 8% আসন পাবে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। ধর্মভিত্তিক দল কোনটি? খুব সংক্ষেপে। না, আমি বলছি সেই অর্থে, অর্থাৎ দর্শকের প্রশ্নের জবাব। ক্লিয়ার জবাব হচ্ছে জামাত ইসলাম সহ তো বিএনপি। এখন আমাদের গত জামাত ইসলামী সহ বিএনপি কেন? কারণ জামাত বিএনপি কে ব্যাকেট বন্দি, কারণ জামাত বিএনপি আলাদা করে অস্তিত্ব আছে কিনা এটা এখন সন্দেহ। গত 2013 সাল পুরাটা আন্দোলন সংগ্রামে তো একসাথেই দেখলাম। অতএব ধর্মের আসর যে বিএনপিতে গিয়ে পড়ছে এ নিয়ে আর এখন কোনো সন্দেহ রাখার কোনো উনি প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক বেশিবার বলা হয় আমাদের নেত্রী নামাজ পড়েন, আমাদের নেত্রী কোরআন শরীফ পড়েন, তেলাওয়াত করেন, এই কথাগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয় না। দর্শকের প্রশ্ন। জেনারেল অ্যাজাম্পশনটা হচ্ছে এটাই যে যেহেতু কেনা বলা হয় আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলে, অতএব ওরা ধর্ম হয়তো এই জন্য বারবার আওয়ামী লীগকে বলতে হয় ধর্মকর্ম করে না, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। আর এর বিপরীতে যেহেতু বিএনপি আছে, বিএনপি অনেক ফরেজগার, অনেক না, এই কারণেই কি আওয়ামী লীগকে বারবার বলতে হয় যে আমরা নামাজ পড়ি? তো বলতেই হবে। যার আপনাকে যখন আপনার ইমেজ নিয়ে যখন একটা ভ্রান্ত ধারণা কারো হবে, তখন আপনাকে এটা কাটানোর জন্য বলতেই হবে। জি, আসিফ নজরুল স্যার স্বীকার করলো যে আওয়ামী লীগও কিছুটা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাইলে বারবার বলতে হয় পলিটিক্সের খাতিরে। না, একটা জিনিস কি যে উনি সেকেন্ড প্রশ্ন কি করেছিল মুর্তজা? সেকেন্ড প্রশ্নটা আমিও সম্ভবত ভুলে গেলাম যে আপনার কাছে প্রশ্নটা করেছিল। না, খুবই ইন্টারেস্টিং আলাপ ছিল তো, এটা আমি ভুলে গেছি স্যার। কংগ্রেস ভোট পেয়েছে মাত্র 8%। এখন 8% আসনে জিতেছে কংগ্রেস ভোট পেয়েছে। না 8% না, কংগ্রেস 8% হোক যেটাই হোক, কংগ্রেস ভোট না আমি বলি আসনের দিক দিয়ে উনি একটা হিসাব কংগ্রেস আসনের দিকে 8%ই পেয়েছে, আপনি দেখেন না আসন না, ভোটের মাত্র 44টা আসন পেয়েছে। এখন বাংলাদেশের নির্বাচন হলে আওয়ামী লীগেরও একই কথা অবস্থা হবে। না, কংগ্রেস তো এই প্রথম হারলো তা না, কংগ্রেস তো এর আগে আওয়ামী লীগের প্রথম হারলো না, বিএনপিও আগে কখনো হারেনি, সেই ভিত্তিতে চলা। আর মানে কংগ্রেস একবার শেষ হয়ে গেছে, আমি এটা নতুন বলছি না, আমি এটা 5 জানুয়ারি ইলেকশনে বহু আগে থেকে বলছিলাম। ফ্রি এবং ফেয়ার ইলেকশন হলে ইলেকশনের আগে যে জরিপগুলা ছিল এবং বিভিন্ন পৌরসভা ইলেকশনে যে রেজাল্ট ছিল, বিশেষ করে গাজীপুরের রেজাল্ট, যেটা আওয়ামী লীগের সেকেন্ড স্ট্রং হোল্ড, সেখানে আওয়ামী লীগের যে শোচনীয় পরাজয় হয়েছিল, আমি এটা ইলেকশনের আগেও বলেছিলাম, এখনো বলছি। কিন্তু জরিপ তো পরে যেটা বের হয়েছে তখন বের হয়েছে, তখন তো একই সোর্স জরিপ না, একই সোর্স না স্যার, আমি বলে দিই আপনি বলেন। কতগুলো প্রথম হলো টাইপের সোর্স, কথাটা সোর্স তো বলা হচ্ছে যে ইলেকশনে আওয়ামী লীগ জিততে, সেই জরিপ তো আছে। পাগল বিশ্বাস করবেন না, পাগল বিশ্বাস না করার কি হয়েছে? আমি স্যার আমি বলি, আপনি বলেন। জরিপ তো ধরেন অবিশ্বাস করার কারণ থাকতে পারে না, আপনি করলেন, কিন্তু ইলেকশন যে রেজাল্ট ছিল, বিভিন্ন পৌরসভা ইলেকশনে যে রেজাল্ট ছিল আপনার, যেখানে গাজীপুরে আওয়ামী লীগ সভানেত্রী সহ 5টা সিটি কর্পোরেশন নির্বাচন, গাজীপুরটা আমি বেশি করে বলছি কারণ এটা নাকি গোপালগঞ্জের পরে সবচেয়ে বড় স্ট্রং হোল্ড আওয়ামী লীগের, যেখানে আওয়ামী লীগের সভানেত্রী নিজে ইনভলভ হয়েছেন, নিজে মনিটর করেছেন, 7 জন মন্ত্রী ওখানে কন্টিনিউয়াসলি ছিল, সেখানে আওয়ামী লীগের যে ভূমিধস পরাজয় ঘটেছে, আমি বিশ্বাস করি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তখন আওয়ামী লীগ 20 থেকে 40টা আসন পেত, খুব বেশি হলে। আমরা আবার আপনাদের সঙ্গে আলোচনায় আসবো। তার আগে প্রিয় দর্শক, আমরা প্রাণফোটা নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে একটা বিরতি নিব। আশা করি বিরতির পর ফিরে এসে আপনাদেরকে সঙ্গে পাবো। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। সময় অসময় ফ্রুটোময়। জোনে না থাকলে গলাবাজি করে লাভ নেই, শুধু প্লে সাবস্ক্রাইবারদের জন্য প্লে জোন। জয়েন প্লে জোন এন্ড এনজয় প্লে টু প্লে মাত্র আধা পয়সা প্রতি সেকেন্ড। প্লে জোনে জয়েন করতে SMS PZ to 9999। চলে আসো আর নতুন কিছু করো।
বাংলালিংক। তুমি দেখবা নদীর এপার আর তুমি দেখবা নদীর ওপার, এই ব্যাপারটা এইখানেই শেষ। আর সবাইকে বেলিসিমো সুপ্রিমো দাও। আমার জন্য পারফেক্টো। তাহলে আমার জন্য বিস্কুটও। আপনাদের এলাকার একটাই সমস্যা, ভালো জিনিস চেনেন না। পারফেক্টোর ক্রিমি স্ট্রবেরি, নাটস আর সবশেষে ক্রাঞ্চি ওয়েফার। নতুন জিনিস শেখেন। কখনো চিন্তা করেছেন বিস্কুট তার ভেতরে আইসক্রিম? আপনি জানেন আমি কবে থেকে আইসক্রিম খাই? খামোশ। সুপ্রিমোর প্রিমিয়াম চকলেটি কোটের উপর নাটস আর ভেতরে স্ট্রবেরি, ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের সাথে রিচ ক্যারামেল। সুপ্রিমোর পরে কোনো কথা হবে না। আমি বাটার চকলেট আমন্ড চাই। প্রিমিয়াম ম্যাঙ্গো বিস্কুট। এই তর্ক চলবেই, তবে আইসক্রিম যে হবে বেলিসিমো তা নিয়ে কোনো তর্ক নেই। বেলিসিমোর প্রতিটি আইসক্রিমে আছে 10% মিল্ক ফ্যাট, which is your favorite. চুমুকে একসাথে হবে যখন তখন, পাওয়ারে হবে জয়, no more tension. Power, power, energy drink, power, 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 energy drink, power. পাওয়ার চুমুকে অ্যাকশন। জানি তাদের ভরসা আমি, আর আমার ভরসা আমার পরিবার এবং প্রাণ সরিষার তেল। প্রাণ সরিষার তেল থাকা মানে স্বাস্থ্যকর ও মজাদার সব খাবার, কারণ এর মোনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল কমিয়ে হার্ট রাখে সচল। আর এ কারণেই আমার ভরসা প্রাণ সরিষার তেল। সুস্বাস্থ্য ও স্বাদ দুটোই পরিপূর্ণ। Sun is burning, aha, aha. Cool, cool feelings, oh, oh. পানে প্রাণ জড়িয়ে হোক আরো মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটোময়। সময় অসময় ফ্রুটোময়। চুমুকে একসাথে হবে যখন তখন, পাওয়ারে হবে জয়, no more tension. Power, power, energy drink, power, 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 energy drink, power. পাওয়ার চুমুকে অ্যাকশন। Sun is burning, aha, aha. Cool, cool feelings, oh, oh. পানে প্রাণ জড়িয়ে হোক আরো মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটোময়। সময় অসময় ফ্রুটোময়। জানি তাদের ভরসা আমি, আর আমার ভরসা আমার পরিবার এবং প্রাণ সরিষার তেল। প্রাণ সরিষার তেল থাকা মানে স্বাস্থ্যকর ও মজাদার সব খাবার, কারণ এর মোনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল কমিয়ে হার্ট রাখে সচল। আর এ কারণেই আমার ভরসা প্রাণ সরিষার তেল। সুস্বাস্থ্য ও স্বাদ দুটোই পরিপূর্ণ। Sun is burning, aha, aha. Cool, cool feelings, oh, oh. পানে প্রাণ জড়িয়ে হোক আরো মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটোময়। সময় অসময় ফ্রুটোময়। মন খারাপ করো না খো, ফোনে বহুত কান্নাকাটি করছি। নতুন বউ তো, আয় আয় ঝালমুড়ি খাই। অহন আবার পেঁয়াজ কাটো, মরিচ কাটো। প্রাণ ঝালমুড়ি থাকতে আবার ঝামেলা কি? বাহ, সব মশলাই তো মাহিন না। চালুটে এখনো মন ভাই। আরে না, ওর মন তো ছাড়কা। প্রাণ ঝালমুড়ি, চটপটের সাথে ছটপট মজা। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ এন্ড প্রাণ ফোটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। আমরা এই পর্যায়ে কথা বলবো, মূলত নারায়ণগঞ্জ নিয়ে কথা বলতে চাই, নারায়ণগঞ্জের প্রসঙ্গ নিয়ে। তার আগে আমরা একটি মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য নিয়ে দুজনের কাছ থেকে সংক্ষেপে মতামত নিই। প্রথমে অধ্যাপক আসিফ নজরুল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গণমাধ্যমকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, তবে দেশ, জাতি, সমাজ, পরিবার এর জন্য আবার কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে বা কিছুটা নীতিমালার কথা তিনি বারবার জোর দিয়ে বলেছেন। আপনি যদি সংক্ষেপে একটু মন্তব্য করেন। উনি যেটা বলেছেন এটা থিওরিটিক্যালি ঠিক। পৃথিবীতে কোনো গণমাধ্যমই আপনি অবাধ নিয়ন্ত্রণহীন এক ধরনের স্বাধীনতা কারোরই থাকে না। ফ্রিডম অফ প্রেসের যতগুলা প্রভিশন, যতগুলা কনস্টিটিউশন আছে, কোনোটাই অ্যাবসলিউট না, সবগুলাই আপনার কন্ডিশন। যে মরালিটি নষ্ট করতে পারবে না, কন্টেম্প অফ কোর্ট করতে পারবে না, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করতে পারবে না। ফ্রিডম অফ প্রেস বলতে হয় না আমি পত্রিকায় আপনার এরশাদ, খালেদা জিয়া বা শেখ হাসিনা সম্পর্কে যা তা অশ্লীল লিখলাম, এটা মানে তো এটা না। কিন্তু উনি যেটা বলেছেন থিওরিটিক্যালি ঠিক, বাই প্রিন্সিপাল ঠিক,
কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে এটা আমরা ঠিক দেখি না। আমরা দেখি সামরিক শাসক হোক, গণতান্ত্রিক শাসক হোক, তারা যখন সমালোচনাকারী, ভিন্নমত পোষণকারী বা অন্য দলের যে প্রেস আছে বা যেই প্রেস তাদের কথা অনুযায়ী তাদের মনোপুত সংবাদ পরিবেশন করে না, তাদের গলা টিপে ধরতে চায়। টিপে ধরতে গিয়ে কখনো তারা কঠিন কথা বলে না যে গণমাধ্যমের একটু গলা টিপে ধরাই দরকার, এটা বলে না। আজকে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজে কথা বলে। এর আগে এই ল্যাঙ্গুয়েজে বিএনপি আমলে কথা বলা হয়েছে, জাতীয় পার্টি আমলে কথা বলা হয়েছে। তারপর আমরা দেখি যখন গণমাধ্যমকে যখন একটার পর একটা গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়, কোনো ট্রান্সপারেন্ট, কোনো যৌক্তিক ট্রান্সপারেন্ট পদ্ধতি ছাড়া, বিশেষ করে আমার দেশের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি একটা প্রেস থেকে ছাপাতে গেছে যেখানে অনুমতি লাগে না, অনুমতি লাগবে বলে আপনি বন্ধ করে দিলেন। আমার দেশের ঘটনা এটাকে এক্সেম্পলিফাই করে যে গভর্নমেন্ট আপনার হোস্টাইল যে গণমাধ্যম আছে বা তার প্রতি সমালোচনার গণমাধ্যমের প্রতি এক্সেসিভলি হোস্টাইল। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রায়োগিক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা লঙ্ঘন দেখি, আমরা দেখি উনি যেটা বলেন সেটা আসলে হয় না। সরকার অনেক বেশি অসহিষ্ণু আচরণ করে কোনো কোনো ক্ষেত্রে। না, একইভাবে যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা কিন্তু আমাদের সংবিধানের মধ্যে যে বাক স্বাধীনতার যে আর্টিকেল যেটা আছে সেটা নাম্বার হয়তো আসিফ নজরুল বলতে পারে কোন 39 সুনির্দিষ্ট করেই বলা আছে আপনি অবাধে যা ইচ্ছা তা বলবেন, যা ইচ্ছা তা লাগবেন, ওখানে অন্যের ক্ষতি করে। আমাদের এখানে কি বর্তমানে তাই হচ্ছে? অনেক আপনি অনেক 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 উস্কানিমূলক ঘটনার পেছনে কিন্তু গণমাধ্যমের ভূমিকা ছিল। যেমন এই যে একটু আগে প্রথম আলোর কথা, আমার দেশের কথা আসলো, সে আমার দেশ তো প্রচন্ড উস্কানিমূলক ভাবে মিথ্যা প্রচারণা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। আর সেটা ওই যে কাবা শরীফের ওই গিলাফ বদলের ছবি, মিথ্যা ছবি দিয়েও কিন্তু এই আমার দেশ, সেটা তো বিচারাধীন বিষয়, সেটা মামলা হচ্ছে। আমি যেটা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন এটা নতুন করে কোনো কথা না, এটা আমাদের সংবিধানের মধ্যেই আছে। সংবিধানের মধ্যে আপনি যা ইচ্ছা তা বলবেন, যা তা একটা নিয়মের মধ্যেই বলতে হবে সবকিছু, এবং সেটাকে আমি শৃঙ্খল বলবো না, আমি বলছি যে আমাদের প্রত্যেকের সীমা যেটা আছে সীমাটা যেন অতিক্রম না করি, সেরকম একটা নীতিমালা সবাই মিলেই আমাদের করতে হবে। নীতিমালার কথা যখনই আসে আমাদের এখানে সাধারণত আমরা দেখি যে এক ধরনের নিয়ন্ত্রণেরই চেষ্টা না, মিডিয়ার লোকদের সাথে যখন বিভিন্ন সময় এই নীতিমালা নিয়ে যখন বৈঠক হয় সেখানে কিন্তু মিডিয়ার লোকরাও বলে না যে আমরা কোনো নীতিমালায় থাকবো না, এরকম কথা বলে না। সেই নীতিমালাটা যখন করতে হবে তখন কিন্তু গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষজ্ঞ তাদেরকে নিয়েই করতে হবে। সেটা হচ্ছে আলোচনাটি নিশ্চয়ই আমরা অনেক সেটা তাদের সাথে আলোচনা করেই করতে হবে সেটা। জি জি, আমরা একজন দর্শক আছেন সম্ভবত। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আজকে দেখলাম যে র‍্যাব 11 যে অধিনায়ক, ওনার বিরুদ্ধে কুমিল্লায় আজকে একটা মামলা হয়েছে। উনি অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। প্রশ্নটি করুন, আপনার প্রশ্ন। প্রশ্ন হলো, উনি যেগুলি করলো ওনার পিছনে এগুলি সেটা যারা কেটছিল, ওনার আয়ের উৎসটাকে এবার ক্ষতি দেখবেন? আসিফ নজরুল স্যারের কাছে আমার প্রশ্ন, কত মায়ের বুক উনি খালি করেছেন? আপনার অনেক ধন্যবাদ। নারায়ণগঞ্জের যে ঘটনাটি 7 খুন, তার প্রেক্ষিতে এখন আরো অনেকগুলো প্রসঙ্গ সামনে আসছে। গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তার করা নিয়ে আবার প্রশ্ন হচ্ছে 54 ধারায় কেন কেন হত্যা মামলায় না। আসিফ নজরুল, আমি প্রথমেই বলি, আপনার এই যে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাইদ, যে আমি এর আগে একটা প্রোগ্রামে বলেছিলাম তার পুরা আচার আচরণ হচ্ছে সিরিয়াল কিলারের মতো। এখন যেই অভিযোগগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, তার বিরুদ্ধে অভিযোগ আসছে, বিভিন্ন গুম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, প্রায় 7-8টা অভিযোগ এসছে। অভিযোগ জানানোর সাহস পেয়েছে মানুষ, এই সাহসটা পর্যন্ত মানুষের ছিল না। কেন? আপনি কারণটা কি দেখেন, সে কি শুধু র্যাবের অফিসার? সে একজন অত্যন্ত প্রভাবশালী আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রী জামাতা। নিশ্চয়ই এই কানেকশন কাজে লেগেছে। এবং এই ঘটনার পর আমি জানি না, আমাকে কিছু কিছু জায়গা থেকে ফোন করে বলেছে যারা টকশো দেখে, যে যারা র্যাবের সবচেয়ে অত্যাচারী এবং সবচেয়ে নিষ্ঠুর এবং যারা র্যাবের পোশাক পরে খুনির ভূমিকায় নেমেছে বা অত্যাচারের ভূমিকায় নেমেছে, তাদের প্রত্যেকেই কেউ না কেউ আওয়ামী লীগের কোনো না কোনো রাজনীতিবিদের আত্মীয়। এরকম অভিযোগ আমি শুনেছি। আমি জানি না এটা কতটুকু সত্যি। আমার মতে সরকারের জিনিসটা খতিয়ে দেখা উচিত যে র্যাবে যারা বড় বড় জায়গাতে আছে তাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কোনো আত্মীয়তার সম্পর্ক আছে কিনা, ভাগ্নে কিনা, জামাতা কিনা, ছেলের বন্ধু কিনা, বা চাচাতো ভাই কিনা, চাচাতো ভাই ছেলে কিনা, এগুলো খুঁজে দেখা দরকার। কারণ যখন এই পলিটিক্যাল কানেকশন আসবে তখন কিন্তু র্যাবের দায় দায়িত্ব দল হিসাবে আওয়ামী লীগের উপর আসবে, যেটা আমার মনে হয় না আওয়ামী লীগের মধ্যে প্রকৃত গণতন্ত্রের চর্চা যারা করে তারা এটা পছন্দ করবে জিনিসটা। সেকেন্ড ব্যাপার হচ্ছে, এই যে একটা লোক আপনার দিনের পর দিন এতগুলা খুন করে গেল, বা খুনের যে প্রামাণ্য অভিযোগ এসেছে, প্রামাণ্য অভিযোগ করে গেল বলা যাবে না, ঠিক আছে, খুন করে অভিযোগ। দেখেন, আমরা যখন একটা কথা বলি যে এরকম, আমরা পাবলিক পারসেপশন যখন খুব স্ট্রং হয়ে যায়, আমরা কি বলি, এরশাদ বিশ্বভায়া কি আপনি মেপেছেন? মাপার কোনো যন্ত্র আছে? কোনো আদালত বলেছে এরশাদ বিশ্বভায়া?
এই লোকের বিরুদ্ধে সরকার নিজেই ব্যবস্থা নিয়েছে, সেনাবাহিনী ব্যবস্থা নিয়েছে, সেনাবাহিনী ব্যবস্থা, সরকার ব্যবস্থা নিয়েছে, সরকার অকালীন অবসর দিয়েছে, সরকারের ইয়ে ছাড়া তো সেনাবাহিনী নিজে নিজে করতে পারে না। গভর্নমেন্ট আপনার একটা মন্ত্রীর জামাতাকে, একদম ডাকসাইটে মন্ত্রীর জামাতাকে ব্যবস্থা নিয়েছে। এবং আপনি যে অভিযোগগুলো আসছে, এই স্ট্রিমস অফ কমপ্লেইন্স, এই অভিযোগের সমুদ্রের মাঝখানে একটা লোককে যখন শুধু 54 ধারায় ধরা হয় তখন খুবই হাস্যকর লাগে যে আপনি আর কি আলামত চান। র্যাবের দড়ি ব্যবহার করা হয়েছে, র্যাবের নৌকা ব্যবহার করা হয়েছে, র্যাবের গাড়ি ব্যবহার করা হয়েছে, লোকজন সাক্ষী দিচ্ছে, ভিকটিমের আত্মীয় বলছে সরকার তাদেরকে অকালীন অবসর দিয়েছে। এত প্রমাণের পরও এই লোকের বিরুদ্ধে ওই 7 খুনের মামলা কেন তাকে সংশ্লিষ্ট করা হচ্ছে না? মহামান্য হাইকোর্ট থেকেই বলা হয়েছে 54 ধারায় গ্রেফতার করা। না, আজকে হাইকোর্টে ভুল ব্যাখ্যা দেন না স্যার। থেকে বলা হয়েছে, আজকে আবার কোর্ট থেকে বলা হয়েছে তাদেরকে মামলা ইয়ে করা। হাইকোর্ট থেকে বলা হয়েছে 54 ধারায় হলেও গ্রেফতার করা। হাইকোর্ট থেকে বলেছে এই হত্যা মামলা তাদের গ্রেফতার করতে যদি ওইটা সম্ভব না হয়, যেহেতু হাইকোর্ট বিচারিক আদালত না, 54 ধারায় হলেও যাতে গ্রেফতার করা হয়। স্যার আমি একটু শেষ করি স্যার, একটু তারপর আপনি বলেন স্যার। আমার কথা হচ্ছে কি, এই ধরনের একটা ডেমনিশ ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা জন্ম হলো কিভাবে? তারেক সাইদ এই সাহস পালো কিভাবে? আপনি আজকে বাংলাদেশ এমন জায়গায় গেছে যে তারেক সাইদের পিছনে যে পলিটিক্যাল ব্যাকআপটা, সেটা উদ্ঘাটনের ক্ষমতা এই বাংলাদেশ নামক রাষ্ট্রের নাই, এটা আমরা বিচার পাবো না। কিন্তু অ্যাটলিস্ট যে নিজে এই খুনের প্রক্রিয়ায় জড়িত ছিল, তারেক সাইদদের দ্রুত এবং সর্বোচ্চ পর্যায়ের বিচার যদি আমরা না পাই, তাহলে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আদৌ টিকে আছে নাকি, এই দেশে আইন এবং আইনের শাসন আছে নাকি, সেটা নিয়ে প্রশ্ন করার অধিকার প্রত্যেকটা মানুষের। আমি মনে করি সেই বিচার হবে। তবে যেটা প্রশ্ন আসছে, র্যাবের যারা কর্মকর্তা আছে তারা কারো না কারো আত্মীয় হইতেই পারে, এবং সব আওয়ামী লীগের আত্মীয়, আর আওয়ামী লীগের আত্মীয় গিয়ে দেখেন আবার সেই লোকটা আবার বিএনপি বা জামাতেরও আত্মীয়। সেই যে এই আত্মীয়তা দিয়ে কোনোভাবেই করা উচিত না। আমার বরং প্রশ্ন বিচারের জায়গাতে যাওয়া, যেতে কার আত্মীয় কিছু আসে না। এই পর্যন্ত 2004 থেকে 2014 পর্যন্ত মোট র্যাবের হাতে মারা যাওয়া লোকের সংখ্যা হচ্ছে 826 জন। এর মধ্যে বিএনপির 3 বছর যে শেষের দিকে 2004-এ গঠন করা হলো, ওই সময় বিএনপির আমলে মৃতের সংখ্যা হলো 373 জন, আর আওয়ামী লীগের 5 বছর আর এই গত কয় মাসে মিলে হচ্ছে 280 জন। র্যাবের হাতে মৃত্যুর সংখ্যাটা কিন্তু তাইলে ওই বিএনপির আমলে সবচেয়ে বেশি হয়েছে। যে না, আমি বলছি সেক্ষেত্রে একেবারে র্যাবের আওয়ামী লীগ বা বিএনপির বিষয় না, তাই তো আসলো, কিন্তু আওয়ামী লীগের নেতাদের আত্মীয় এরকম কথা আসলো না। আমি মনে করি কোন নেতার আত্মীয় হোক, এটা কোনোভাবেই এটা বিবেচনার মধ্যে আনা উচিত না। আর একেবারে যেই মন্ত্রীর কথা বলছেন, বিরাট একটা ডাকসাইটের মন্ত্রী, এরকম আমি মনে করি না। এরকম মন্ত্রী যেই হোক না কেন, এবং সেটার সাথে কোনো সম্পর্ক না রেখেই তার সঠিক বিচারটি হওয়া উচিত। আমাদের দেশে সমস্যা যেতে হয় আর কি, যে 54 ধারায় গ্রেফতার বা ইতিমধ্যে কালকে ইতিমধ্যে আদালত থেকে আজকে অর্ডার দিয়েছে তাদেরকে হত্যা মামলায় গ্রেফতার করার জন্য শোকজ করে দিয়েছে। এখানে একটি প্রশ্ন আমার, যে মাননীয় প্রধানমন্ত্রী এর আগে বললেন যে সবকিছুই আদালত থেকে আসছে, আমরা যখন ব্যবস্থা নিতে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে আদালত থেকে সবকিছু আসতে হচ্ছে কেন? 54 ধারায় গ্রেফতার করার প্রক্রিয়া হয়েছে বলেই তো আদালত থেকে আবার বলা হচ্ছে যে হত্যা মামলায় কেন গ্রেফতার করা হবে না। তো এই কাজটি তো রাষ্ট্রই করতে পারে, সেটা নির্বাহী বিভাগ হয়তো তাদের প্রক্রিয়ায় যাচ্ছিল। দুইটা এখানে আমাদের যখন র্যাব গঠন করা হয়, তো র্যাবের একটা কমপ্লেক্সিটি হচ্ছে যে বিভিন্ন বাহিনীর থেকে লোক আনা হয়েছে, এবং এক একটা বাহিনী নিজস্ব নিয়মে চলে, নিজস্ব আইনে চলে। এটা কি কোনো অজুহাত হিসেবে অজুহাত সবগুলোতে এই কমপ্লেক্সিটি আছে। অর্থাৎ আপনি আমাকে এখন বের হলে যত সহজে অ্যারেস্ট করতে পারবেন একদম কর্তব্যরত, অথবা যে এলপিআরে আছে একজন সেনা কর্মকর্তাকে আপনি এই আইন অনুযায়ী করতে পারবেন না, কারণ সেটাই আমি বলছি। সেটার কমপ্লেক্সিটি থাকার কারণে জিনিসটা হয়তো বিলম্ব হচ্ছিল, এবং এরা যে অ্যারেস্ট হতো এটা বোঝাই যাচ্ছিল, কারণ তাদেরকে অ্যারেস্ট করার আগেই অ্যারেস্টের প্রক্রিয়া হিসেবে নির্বাহী বিভাগ থেকে তাদেরকে আপনি যেটা বলছেন যে বিচার হবে, অবশ্যই কিসের ভিত্তিতে বলছেন? অতীতের যদি আমরা উদাহরণ হিসেবে সামনে আনি, খুব বেশি আশাবাদী আমি তো আজকেও দেখলাম এক ইউপিও চেয়ারম্যান সহ 6 জনের ফাঁসি দিচ্ছে কোন একটা দায়রা জজ। প্রত্যেক দিনে আমরা তো খুনের দিকটা দেখি, কিন্তু আপনি এই পত্রিকাও দেখেন অন্তত 2-4টা জায়গার মধ্যে আছে যাবজ্জীবন অথবা খুনের দায় বললেন। আমি কমপক্ষে 20টা বলতে পারবো যে হত্যার বিচার হয়নি, তদন্ত হয়নি, সাগর রনির বিচার হয়নি, চৌধুরী আলমের বিচার হয়নি, ইলিয়াস আলীর আমরা তো র্যাবকে অ্যারেস্ট করার জন্য হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, তাই, এবং অবিলম্বে গ্রেফতার। কিন্তু আবার এই হাইকোর্ট আবার বিভিন্ন এরকম সেন্সিটিভ মামলার তদন্তবার আবার র্যাবকে দিছিল কয়দিন আগে, সেটাও আমরা দেখেছি।
সেটা র্যাবের উপর আস্থা ছিল এবং সেই বলে এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে র্যাব তো অন্য কারো উপর আস্থা না রেখে র্যাবকে তদন্ত করার দায়িত্ব দিয়েছে। সাগরণী ছাড়াও আর বেশ কটা মামলার সেন্সিটিভ তার মানে মূল বক্তব্যটা কি? আমার বক্তব্য হচ্ছে যে জিনিসটা অপরাধী যদি হয়ে থাকে তাকে আইনের আওতায় আনতে হবে এবং সেটা কার আত্মীয় এবং কোন আওয়ামী লীগের নেতার জামাতা এটা আপনি আশাবাদী যেটা সুষ্ঠু তদন্তের দিকে যাচ্ছে? আমি খুবই আশাবাদী যে এটা তদন্ত হবে এবং এটার বিচারও হবে। আসিফুল, আপনি কতটা আশাবাদী? আমি খুব বেশি আশাবাদী না। এটা আমার ধারণা যে ট্রায়াল কোর্টে যে দীর্ঘসূত্রিতার স্কোপ আছে, এই স্কোপগুলো গ্রহণ করা হবে এবং দীর্ঘসূত্রিতা থাকবে। এদেরকে একদম ছেড়ে দিবে গভর্নমেন্ট, এটা হবে না, কিন্তু একটা দীর্ঘসূত্রিতার মধ্যে থাকবে। আর এখন যেমন ধরেন তারা রিমান্ডে আছে, আমার কেন জানি ধারণা যে প্রচলিত অর্থে রিমান্ড বলতে আমরা যে অত্যাচারিত হইতে দেখি, আপনি দেখবেন রিমান্ড শেষে যারা তখন আদালতে আসবে আপনি তাদের চেহারা দেখবেন খুবই আনন্দময়, খুবই হাসি খুশি কিন্তু একটা চেহারা থাকবে। আমি আপনাকে প্রেডিক্ট করে গেলাম অন্য নেতাদের যখন আমরা রিমান্ডে দেখি, বিএনপির যখন রিমান্ড শেষে ফিরে আসে চেহারা মলিন, শুষ্ক, অসুস্থ, মনে হচ্ছে যেন অত্যাচারিত হয়ে এসছে। এদের আপনি চেহারা দেখেছেন সেরকম কি মানে নায়কচিত একটা ইয়ে করে যেন কোনো ব্যাপার না আর কি। না, ওরা তো রিমান্ড থেকে ফিরে আসে না। রিমান্ড থেকে ফিরে আসার পর এরকমই দেখবেন আমার ধারণা। আমি আপনাকে কি বলি, যেগুলো সিম্বলিক, যদি তাদেরকে গভর্নমেন্ট তাদের এই লোকগুলাকে যদি গভর্নমেন্ট সাধারণ অপরাধীকে যেভাবে ট্রিট করে সেভাবে যদি গভর্নমেন্ট ট্রিট না করে, তাদেরকে আপনি কিন্তু জেলে রেখেও কিন্তু জামাই আদরে রাখা যায়, যায় না? আপনি তো জানেন গোলাম আজম তো এখনো জামাই আদরের চেয়েও বেশি আদরে আছে, ঠিক না? তা আপনি রিমান্ডে নিলেন, জেলে নিলেন, সবই নিলেন, কিন্তু ওখানে রাজকীয় বিলাসবহুল ব্যবস্থায় থাকলো সবকিছু, মামলা ঝুলতে থাকলো দিনের পর দিন। তারপর আরো বড় বড় ঘটনার ভিড়ে যখন এই ঘটনা আড়ালে পড়ে গেল, তখন হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে জামিন পেয়ে তারা বেরো আসলো। এটা হলে আমি অবাক হব না। আমি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই, আপনার বক্তব্য দিয়ে শেষ করব। আসিফ নজরুল যে কথাটি বলেছিলেন, আমারও সেই প্রশ্নটি যে এর পেছনে যে রাজনৈতিক শক্তি, নারায়ণগঞ্জের একটা শেল্টার আছে, সেই জায়গাটি নিয়ে আপনি কতটা আশাবাদী? সেদিকে কি যাচ্ছে আমরা তদন্তের দিকে? আমারও মনে হয় এই যে নারায়ণগঞ্জের ঘটনা থেকে যে সংস্কারটা শুধু প্রশ্ন আসছে, রেপ থাকা, রেপ বিলুপ্ত হয় এরকম কথা তো আসছে, কিন্তু একইভাবে যেটা পলিটিক্যাল দুর্বৃত্তায়ন যেটা হয়েছে নারায়ণগঞ্জের দীর্ঘদিনে, সেখানেও একই ধরনের পরিবর্তন বা সংস্কার আনতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা সেদিকে সেদিকে যাচ্ছে কিনা আমরা আশা করব সেদিকেই আমরা যেতে হবে। এবং আমরা এখানে একটা দুঃখজনক ব্যাপার বলি, ধরেন আমাদের প্রধানমন্ত্রী উনি কিন্তু জয়নাল হাজারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন, উনি এরকম কিছু কিছু স্টেপস নেন এবং আমরা প্রচন্ড প্রশংসা করেছিলাম। আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, ত্বকী হত্যা মামলার দায়ে যেই পরিবারের বিরুদ্ধে অভিযোগ, এরকম একটা নিষ্পাপ শিশুকে, এবং রফিকুর রাব্বি যে আপনার এত বড় সাংস্কৃতিক কর্মী, আওয়ামী লীগ মানে প্রগতিশীল ঘরানার সবচেয়ে বড় লিডারদের একজন, ত্বকী হত্যা মামলার বিরুদ্ধে জন্য যেই অপরাধী, যেই রাজনীতিবিদকে অপরাধী হিসেবে ধরা হয়, যার একটা পুরা ইমেজটা হচ্ছে গডফাদারের মতো, উনি যেই নির্বাচনে বিএনপি নাই, আওয়ামী লীগ যাকে নমিনেশন দিবে সেই জিতবে, ওই নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রী কিভাবে শামীম ওসমানকে বেছে নিল, এটা না আমার ওনার মানে আমি ঠিক বুঝতে পারি না আর কি। এবং আসিফ নজরুল এবং ডক্টর মিজানুর রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আর আলোচনা দীর্ঘ করতে পারছি না। আপনি শেষ করলেন ত্বকী হত্যাকাণ্ডের কথা বলে। ত্বকী হত্যাকাণ্ডের একটি বিষয়টা আমরা জানি, মিডিয়াতে এসেছে, আলোচনা হয়েছে, সেখানে একটি জনমত গড়ে উঠেছে। নারায়ণগঞ্জে আসলে ত্বকীর মতো এরকম প্রায় 30 থেকে 35টি হত্যাকাণ্ড ঘটেছে, প্রায় কোনো হত্যাকাণ্ডের তদন্ত হয়নি, কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি। ত্বকী হত্যাকাণ্ডের বিচার চার্জশিট পর্যায়ে আটকে আছে, আমরা জানি না সেটির ঘটনা কি হবে। 7 অপহরণ, খুন, তার প্রেক্ষিতে এখন যে আলোচনা চলছে, এখন যে আন্দোলন চলছে, তদন্ত চলছে, শেষ পর্যন্ত গিয়ে পরিণতি কি হবে আমরা জানি না। তবে বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে এটা সুষ্ঠু তদন্ত হয়েছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। খুব বেশি আস্থা, খুব বেশি বিশ্বাস রাখতে না পারলেও আমরা এই বিশ্বাস রাখতে চাই যে সত্যি সত্যি বিচার হবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠান, সঙ্গে থাকলেন, আগামীতে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।